আপনি একদম ঠিক বলেছেন নবাব বাহাদুর। আপনার সঙ্গে যুদ্ধে কেউ সহজে জিততে পারবে না। কত বড় আপনার সাম্রাজ্য, কত কত সৈন্য আপনার। শুধু শক্তি নয় কৃষ্ণচন্দ্র, শক্তি বুদ্ধি সব দিক থেকেই আমি তোমার থেকে অনেক অনেক গুণ এগিয়ে। না 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 না, এ আমি কিছুতেই মানতে পারলাম না নবাব বাহাদুর। আমাকে ক্ষমা করবেন। মানে আমি কি ভুল বললাম শুনি? বলো 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 কৃষ্ণচন্দ্র বলো। খুব সোজা নবাব বাহাদুর, আমার কাছে আপনার মতন বিশাল সৈন্যদল নেই মানছি, কিন্তু আমার কাছে যে আছে সে পৃথিবীর আর কারুর কাছে নেই। তাই নাকি? তোমার কাছে কি এমন হাতি ঘোড়া আছে শুনি? আমার কাছে গোপাল আছে। আচ্ছা, গোপাল থাকতে আর কি চাই বলুন তো নবাব বাহাদুর? তা ঠিক, কৃষ্ণচন্দ্রের কাছে যতদিন গোপাল আছে ততদিন কৃষ্ণচন্দ্রের রাজ্য হারানোর ভয় নেই, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। কি ভাবছেন নবাব বাহাদুর? কিছু কিছু না কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও, না হলে আমি তোমার গর্দান নেবো, এই বলে দিলাম। দেব দেব, নিশ্চয়ই দেব নবাব বাহাদুর। হ্যাঁ, ভাবলাম খাজনার কথা তুলে কৃষ্ণচন্দ্রকে একটু চমকে দেবো, এ তো উল্টে কৃষ্ণচন্দ্র আমাকেই চমকে দিল। জাহাপানা, জাহাপানা, এবার চলুন জাহাপানা। আর দেরি করলে আমাদের যে মুর্শিদাবাদ পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি, এই চলি কৃষ্ণচন্দ্র, চলো চলো উচিত চলো। নবাব বাহাদুর ভেবেছিলেন আমাকে খাজনার ভয় দেখাবেন। ওটি আর হচ্ছে না। আমি আজই মন্ত্রীকে দিয়ে মুর্শিদাবাদে খাজনা পাঠিয়ে দেব। মন্ত্রী, আরে এই মন্ত্রী, উফ, এই মন্ত্রীটাকে নিয়ে আর পারা গেল না। বলি ও মন্ত্রী, আরে কোথায় গেলে? শোনো মন্ত্রী, এক্ষুনি রাজকোষ থেকে এই মাসের খাজনা বের করে তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের দরবারে পৌঁছে দিয়ে এসো, আর বলবে রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিন খাজনা বাকি রাখেনি আর ভবিষ্যতেও রাখবে না। এখনই যাচ্ছি মহারাজ। উহ বাবা, কি গরমটাই না পড়ছে। গরমের চোটে মাথা থেকে একেবারে দাউ দাউ করে আগুনের হলকা বেরোচ্ছে। না না, মাথায় আগুন লাগার আগেই মাথাটাকে ঠান্ডা করতে হবে। দেখি বলি তখন থেকে তো মাথায় জল ঢেলেই চলেছো। উফ, শান্তি। ইনি ভাতের হাঁড়িটা আজ আর উনুনের উপর বসিয়ে কাজ নেই, ওটা এনে আমার মাথায় বসিয়ে দাও। গরমের চোটে ভাত হয়ে যাবে আর জ্বালানিও বেঁচে যাবে। তোমার খালি উল্টো পাল্টা কথা। বলি গরমের চোটে আর কতদিন রাজসভা কামাই করে বাড়িতে বসে থাকবে শুনি? না, যতদিন না এই গরম কমছে ততদিন আমি বাড়ি থেকে এক পাও নড়বো না, এই বলে দিলাম। আমি বাড়ি থেকে এক পাও নড়ব না। বলি তাহলে বাজারটা করবে কে শুনি? এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করো গিন্নি, শুধু জল খেয়ে থাকবো, তাতে বাজার করার খরচও বাঁচবে আর পেটও ঠান্ডা হবে। এই লোকটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়ে গেল দেখছি। শান্ত হন জাহাপানা, শান্ত হন। এত মাথা গরম করবেন না। না 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 না, মাথা গরম না করে থাকা যায় নাকি? কি ভেবেছে কৃষ্ণচন্দ্র নিজেকে? বলে কিনা খাজনা সঠিক সময় দিয়ে দেবে। এ তো ভালো কথা জাহাপানা, খাজনা সঠিক সময়ে পেয়ে গেলে তো আমাদেরই ভালো। দূর, তোমার ভালোর মুখে কালো ছাই ঘষে দেবো উচিত, মোটেই ভালো নয়। ভাবলাম কোথায় খাজনার কথা শুনে কৃষ্ণচন্দ্র আমার পা ধরে মাটিতে লুটিয়ে পড়বে, তা নয়। দূর 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 দূর। এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না জাহাপানা।
এবার আমি এমন একটা ব্যবস্থা করব যাতে মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। শুধু অপেক্ষা করুন জাহাপানা। অপেক্ষা? কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনি উজির? আগে যতক্ষণ না কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায় সেই বুদ্ধিটা আমার মাথায় আসছে ততক্ষণ অপেক্ষা করুন জাহাপানা। কি আমার সঙ্গে মস্করা করা হচ্ছে নাকি? এই এই কেউ জাহাপানার মাথায় জল দাও, ওরে বাবা রে, বাঁচাও। তোমাকে ছাড়বো না উজির, আজ তোমাকে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করেই ছাড়বো আমি। ওরে বাবা রে! কে 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 এ কি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী? এখানে কি চাই? আজ্ঞে, আমাকে মহারাজ পাঠালেন। আমি আপনার প্রাসাদে এসেছি খাজনা নিয়ে। সর্বনাশ! একই নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বলছিল, এই মন্ত্রীটা এসে তাতে শুকনো কাঠ ফেলে দিল। কি কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে ছাড়বো না, আমি বলে দিলাম। বাপরে, আজ নবাব বাহাদুরের দরবারে হাওয়া গরম আছে দেখছি। আমার আর এখানে দাঁড়ানো উচিত হবে না। পালাও! শান্ত হন জাহাপানা, শান্ত হন। ওরে ওরে, আয় আয় আয়, কেউ জল নিয়ে আয়, জাহাপানার মাথায় ঢালতে হবে। না 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 না, জল ঢেলেও কোনো কাজ হবে না উজির। যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে সায়স্তা করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি। কি উপায় পেলে শুনি উজির? বাহ 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 উজির বাহ, এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে। কে আছো? এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও। তারপর কি হলো মহারাজ? আর কি হবে, নবাব বাহাদুরের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছি। কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন? কি করবেন শুনি? আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে খাজনা দিয়ে আসতে। মন্ত্রী হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। ওরে বাবা রে! এ কি মন্ত্রী, হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি কি আর সাধে মহারাজ? নবাব বাহাদুর, ওই নবাব বাহাদুর। নবাব বাহাদুর আবার কি করলেন মন্ত্রী মশাই? আগে নবাব বাহাদুর খুব রেগে আছেন মহারাজ আপনার ওপরে। আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেড়ে এলেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে। ওরে বাবা রে! ও হ্যাঁ? তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন। এদিকে আমি সঠিক সময়ে খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুরকেই চমকে দিয়েছি। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। কই দেখি দেখি দেখি, নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন? কি হলো মহারাজ? সর্বনাশ! মহারাজ! জল জল, গঙ্গার জল। এই কে আছো? মহারাজের জন্য গঙ্গার জল নিয়ে এসো। আরে দূর দূর, আমার জন্য নয়, আমাদের নবাব বাহাদুরের জন্য। চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন? এ তো সামান্য ব্যাপার। এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচের মতো কেন হয়ে গেল মহারাজ? হবেই তো, নবাবের নির্দেশ আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে। আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। হ্যাঁ, খাঁচায় করে? হ্যাঁ হ্যাঁ, আর 5 দিনের মধ্যে গঙ্গা জল না পেলে নবাব বাহাদুর আমার গর্দান নেবে বলেছেন। ও এবার কি হবে আমার? ও ভগবান! চা আবার এদিকে গোপালেরও তো কোনো খবর নেই। গোপাল থাকলে ঠিক ভেবে চিনতে কোনো না কোনো উপায় খুঁজে বার করতো। ঠিক বলেছেন বিজ্ঞানী। গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপালের যে কি হয়েছে ভগবানই জানেন। বাবা গো, মাগো, তুলে নাও আমাকে। এই গরম আর সহ্য হচ্ছে না। উফ!
গোপাল দাদু, গোপাল দাদু। আয়, এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসছে। নাহ, ওদের সঙ্গে এই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চোটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে, তার চেয়ে বরং ঘুমানোর ভান করে শুয়ে থাকি। যা, আরে গোপাল দাদু তো কোনো শব্দই করছে না রে। চল আমরা ভেতরে গিয়ে দেখি দাদু কি করছে। চল চল। এখানে গোপাল দাদু তো ঘুমোচ্ছে। চল চল, দাদুকে আর বিরক্ত করে লাভ নেই, আজ আমরা চলে যাই। যাক, ওরা চলে গেছে। আমরা যাইনি, যাইনি গো। কি মজা, গোপাল দাদু ধরা পড়ে গেছে। ও গোপাল দাদু, এবার চলো খেলতে যাই। দেখেছেন, যেমন দাদু তার তেমনি ধরিবাজ নাতি নাতনি। এ কি কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর। চল, জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি? পরে এখন যে আমি কি করি? 5 দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো খাঁচায় করে গঙ্গা জল পাঠাতে না পারলে আমার যে আবার গর্দান যাবে। এ কি হলো আপনার? পাগল রানী, পাগল। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন, তাও আবার খাঁচায় করে। হ্যাঁ, সে কি খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি? নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার গর্দান যাবে রানী। এই রানী, এবার কি সব শেষ হয়ে যাবে রানী? না না, এই বিপদের দিনে মন শক্ত করুন, ভেঙে পড়বেন না। আচ্ছা, গোপাল জানে নবাব বাহাদুরের এই আবদারের কথা? না না, গোপাল তো গত কয়েকদিন ধরে রাজসভা কামাই করে বসে আছে, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বলি কি, আপনি একবার গোপালের বাড়িতে যান, গিয়ে সবটা খুলে বলুন। এই বিপদের দিনে একমাত্র গোপালই আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এটা তুমি একদম ঠিক বলেছ রানী। রানী রানী, আমি চললাম গোপালের বাড়িতে। এর একটা সমাধান করি, তবেই ফিরবো আমি। চলো না গোপাল দাদু, খেলতে চলো না গো। হ্যাঁ দাদু, চলো না। আরে আরে আরে, এইভাবে আমার হাত দুটো নিয়ে টানাটানি করিস না, খুলে বেরিয়ে আসবে তো। চলো না গোপাল দাদু, কতদিন হয়ে গেল তুমি আমাদের সঙ্গে খেলা করো না। এবার বোঝো কাণ্ড। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। অগিন্নি, আরে এদের একটু বোঝাও না, না হলে দেখছি। না না না, আমিও সব পারবো না। থাকো না, আরো ঘরে শুয়ে পড়ে থাকো। গোপাল! মহারাজ, আপনি? এই রে, একদিকে নাতি নাতনিরা, অন্যদিকে মহারাজ। আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে। আসুন আসুন মহারাজ, ভিতরে আসুন। আমাকে বাঁচাও গোপাল, কোনো উপায় খুঁজে না পেয়ে তোমার কাছে ছুটে এলাম। যে করেই হোক আমাকে তুমি বাঁচাও গোপাল, না হলে যে আমার গর্দান যাবে। হ্যাঁ, গর্দান যাবে? কেন গর্দান যাবে কেন মহারাজ? বলছি নবাবের নির্দেশ, আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। এবার তুমি বলো গোপাল, জল কি আর খাঁচায় করে নিয়ে যাওয়া যায়? খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে? অগিন্নি, তালপাতার পাখাটা দাও তো। নবাব বাহাদুরের আবদার শুনে আমার আরো বেশি বেশি গরম লাগছে। উফ, তাড়াতাড়ি দাও, কি হলো কি? আর তুমি কিছু একটা উপায় খুঁজে বার করো গোপাল, আমার শেষ ভরসা যে একমাত্র তুমি। গরমের চোটে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মহারাজ। দাঁড়ান, আগে মাথাটা একটু ঠান্ডা করতে দিন। না 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 না, এরকম বললে কি করে হবে গোপাল? হাতে সময় যে বড় কম। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে, আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে। মহারাজ, আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ,
গত কয়েকদিন ধরে গরমের চোটে মানুষটা খুব কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না, এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। এক কাজ করো না গোপাল, তুমি আর তোমার গিন্নি এই ঘর ছেড়ে কয়েকদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে। চলো, কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না। তুমি ঠান্ডা ঘরে থাকবে, খাবে, যা ইচ্ছে তাই করবে। শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল। হ্যাঁ, রাজবাড়িতে থাকবো? আমি রাজি মহারাজ। গিন্নি গিন্নি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও, এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে সেদ্ধ হয়ে যাব গিন্নি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। দাদু, আর আমরা কি করব? তোরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি। রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা খেলা করব। কি মজা, কি মজা! আমরাও রাজবাড়িতে যাব, খেলা করব। এই নাও গোপাল, আজ থেকে এটাই তোমার ঘর। এখানে গরম নেই, মনের সুখে এখানে থাকো। আর একটা উপায় খুঁজে বার করো, না হলে যে কি নরম গদি! আরে আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে গিন্নি। যা, কি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়লো। ও গোপাল, গোপাল, গোপাল! খাবার এসে গেছে গোপাল দাদা, উঠে পড়ো। বাহ বাহ বাহ, চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার। এই নাও গোপাল দাদা, এই নাও, তোমার জন্য ওই ঠান্ডা শরবত নিয়ে এসেছি। এতদিনে জান ফিরে পেলাম, এবার শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে। এবার তাহলে আমাদের সঙ্গে খেলা করো গোপাল দাদু। খেলবো খেলবো, কিন্তু কি খেলা খেলবো বলতো? কত বড় রাজবাড়ি, এখানে ধরাধরি খেলে খুব ভালো হয় গোপাল দাদু। হ্যাঁ, তবে আজ তাই খেলবো। চল চল চল। গোপাল, আরে দেখতে দেখতে তো 4 দিন কেটে গেল। আগামীকাল নবাবের দরবারে খাঁচায় করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আমার... আপনার কিচ্ছু হবে না মহারাজ। তার মানে? তার মানে আর কিছুই নয়, রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, বাকিটা আমি সামলে নেব। আর আগামীকাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে খাঁচায় করে গঙ্গা জল নিয়ে। গোপাল, আমাকে ডেকে পাঠিয়েছো? এই যে বিজ্ঞানী, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো গোপাল। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ গোপাল, তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস জোগাড় করে রেখো কিন্তু, নাহলে... ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী, সব জোগাড় হয়ে যাবে। এই এই এই, দাঁড়া 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 দাঁড়া, এ কি করছো? দাও দাও দাও, এগুলো আমাকে দাও। সে কি গোপাল দাদা, রান্নায় নুন দেব না? না, আজ নুন ছাড়াই রান্না হবে। এই যে ভাই, আমি কাঠের গুঁড়োগুলো নিয়ে গেলাম। কাঠের গুঁড়ো দিয়ে কি করবে গোপাল? আছে আছে, কাজ আছে। এবার আমাকে যেতে হবে বিজ্ঞানীর কাছে, তারপর... আজ পঞ্চম দিন। আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গা জল নিয়ে না আসে, তাহলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব।
আসবে না জাহাপানা, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না। আগে ওটা আপনাদের ভুল ধারণা উজির আর নবাব বাহাদুর। এ কি তোমরা সঙ্গে করে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? এনেছি। এ কি খাঁচাই করে লাল কাপড় নিয়ে এসেছো? আগে ওটা তো আবরণ, আসলটা তো ভিতরে। তাই নাকি? এটা কি? এ তো বরফ। আগে যে সে বরফ নয় নবাব বাহাদুর, গঙ্গা জল দিয়ে বানানো বরফ আমাদের বিজ্ঞানী বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, আচ্ছা করে নুন আর কাঠের গুঁড়ো মাখিয়ে তবেই নিয়ে এসেছি, যাতে সহজে গলে না যায়। আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন, তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচায় করে নিয়ে এসেছি নবাব বাহাদুর। আশা করি এরপর আপনাদের আর কিছুই বলার নেই। যা, এইবারেও গোপালের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের গর্দানটা বেঁচে গেল। ঘাট হয়েছে কৃষ্ণচন্দ্র, আমার ঘাট হয়েছে। আয় আল্লাহ, গোপালের পিঠে পিঠে এত বুদ্ধি। বলেছিলাম না নবাব বাহাদুর, যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস। বুঝি কি বুদ্ধি দিলে? গোপাল তো এইবারও জিতে গেল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার। মাথা গরম করবেন না জাহাপানা, মাথা গরম করবেন না। গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় দিয়ে বসে থাকুন। কি বললে? এই নালাটায় জল থাকে, কিন্তু কিন্তু এখানেও তো জল একদম তলানিতে। আর কদিন পরে এটাও শুকিয়ে যাবে। কে জানে কপালে কি আছে, এবারে চাষবাস একেবারে মাথায় উঠলো। চাষের কথা ছাড়, ভগবান শেষে কিনা তেষ্টার জলটুকু পর্যন্ত কেড়ে নেবে কিনা দেখ। আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি হবে। ও, এইরকম খরা কৃষ্ণনগরে আগে কোনোদিন হয়নি। যা বলেছিস, মাঠে ফসল নেই, পুকুরে জল নেই। এবার তো জমানো খাবারের টান পড়বে। কি করে যে দিন কাটবে কে জানে। এবার বউ ছেলে নিয়ে না আবার না খেয়ে মরতে হয়। দেখা যাক মহারাজ আমাদের জন্য আর কি করতে পারেন। আমরা সবাই তো সেই দিকেই তাকিয়ে বসে আছি। কিন্তু মহারাজ কি শুনবেন আমাদের কথা? তাহলে যার কথা শুনবে এমন কাউকে গিয়ে ধরতে হবে। কিন্তু সে কি গো দাদা? কেন? আমাদের গোপাল দাদা। বিপদের দিনে গোপাল দাদা দেখবি ঠিক আমাদের পাশে থাকবে। আরে এই কথাটা তো ঠিক বলেছো। চলো চলো, আমরা এক্ষুনি গোপাল দাদাকে গিয়ে সব বলি। হ্যাঁ হ্যাঁ, মহারাজ নিশ্চয়ই ওই গোপাল দাদার কথা ফেলতে পারবে না। ওই গো গিন্নি, নাও নাও নাও। কি একেবারে রাজকার্য করে উনি এলেন গো। আহা, রাজকার্য না হোক, এটা একটা কাজ তো বটে নাকি? এনেছো আর কি, 4টি শাক, ডাঁটা আর কাঁচকলা। তাও যদি ভালো মন্দ এমন কিছু আনতে তো বুঝতাম। আরে চাষবাসের যে অবস্থা, কদিন পরে এই পাওয়া মুশকিল হবে। তাহলে আর কি, দাও দাও, আমি একেবারে হাত ধুয়ে প্রণাম ঠুকে তোমার হাত থেকে বাজারের থলেটা নিয়ে নি। আহ গিন্নি, বুঝতে পারছো না। বেশ তো বেশ, তাহলে ভালো করে আগে একটু বুঝিয়ে দাও দেখি। বলি সাত সকালে খাটুনিটা তো আর একটু কম হলো না? তা তো বটেই। যাও তাহলে এবার ওই দালানে গিয়ে একেবারে চিৎপটাং হয়ে যাও। এটা তুমি ভালোই বলেছো গিন্নি। এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য কাজ। না না, ওই ঘরে বসে বোনের মোষ কাটানো ছাড়া তোমার আবার কোনো কাজ আছে নাকি? একে ঘেমে নিয়ে হয়রান, তার উপর কানের কাছে গিন্নির ঘ্যান ঘ্যান। সত্যি কথা বলছি তো, তাই শুনতে একটু তেতই লাগবে। মনে হচ্ছে এই চড়া রোদে গিন্নির মাথার ঘিলুটাও শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। কই গো গোপাল দাদা? নাও, বলতে না বলতেই সবাই এসে হাজির। আরে আরে, সবাই যে একেবারে দল বেঁধে। বলি ব্যাপারটা কি? খালে বিলে জল নেই, বৃষ্টির দেখা নেই। এমন চললে ফসল তুলবো কি? ফসল না হলে সবাই যে না খেয়ে মরবো গো দাদা। সেটা বুঝতেই পারছি, কিন্তু এখন আমি কি করি বলো তো? তুমি যদি মহারাজকে বলে একটা কিছু ব্যবস্থা করো গোপাল দাদা, তাহলে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচি। বেশ, সে না হয় বলবো, তবে তোমাদেরও যে রাজসভায় গিয়ে মহারাজের সামনে দাঁড়াতে হবে। কিন্তু মহারাজ যদি আমাদের তাড়িয়ে দেন? আহা, আমি তো থাকছি, দেখোই না কি হয়।
উফ, বাবা এবারে যেন গরমটা একটু বেশি পড়েছে। এরকম একটু আধটু গরম না পড়লে গরমকালটা আর কি করে বুঝবেন মহারাজ? উমা, কি গরম রে ভাই, প্রাণ করে আইড হয়। গরমের চোটে চাঁদি যেন ফেটে যাচ্ছে। কিন্তু এই চাঁদি ফাটা গরমে গ্রামের চাষিদের কি অবস্থা হচ্ছে সে খবর পেয়েছেন মহারাজ? না 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 না, এমন খবর তো কিছু পাইনি। তাহলে শুনুন মহারাজ, মাঠে জল নেই, ফসল শুকিয়ে যাচ্ছে, তাই চাষিদের মনেও শান্তি নেই। তাহলে মহারাজ কি ওম শান্তি বলে শান্তির জল ছেটাবেন? তবে বৃষ্টি কবে হবে সেটা আমি গণনা করে একবার দেখতে পারি। শুধু দেখলে হবে, এখন কাজও তো করতে হবে। নাম হই মহারাজ। ওই তো, ওই যে চাষিরা এসে গেছে মহারাজ, এবার ওদের মুখেই না হয় শুনুন। হ্যাঁ হ্যাঁ, বড় দেখি সমস্যাটা ঠিক কি? মহারাজ, জলের অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, চাষবাস না হলে খাবো কি? এমন চললে না খেতে পেয়ে মরতে হবে। আপনি যদি নিজের চোখে দেখতেন তবে বুঝতেন মহারাজ। না 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 না, মানে কিছু করে যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? না না, আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে? ঠিক বলেছ গোপাল, প্রজাদের কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে। তাহলে চলুন না মহারাজ, ওদের কষ্টটা আপনি না হয় নিজের চোখেই একবার দেখতে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাহলে। বলছো যখন, তখন না হয় গিয়ে দেখি না একবার। না 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 না, সত্যি তো অবস্থা তো খুব একটা সুবিধের ঠেকছে না। তবে সামান্য এইটুকু জায়গা দেখে গোটা রাজ্যের ব্যাপারটা বিবেচনা করাও কি ঠিক হবে মহারাজ? তাহলে আরেকটু ঘুরে দেখি। যত সব আজগুবি বায়না, খেয়ে দেয়ে কাজ নেই, এখন রোদে রোদে ঘুরে বেড়াও। প্রজাদের কথা যদি রাজামশাই না ভাবেন তাহলে ভাববেন কে? কিন্তু এসব ভেবে ভেবে যে মাথাটা কেমন ভন করছে গোপাল। হবেই তো, মাথার আর কি দোষ বলুন মহারাজ? এই চাঁদি ফাটা রোদে মানুষে কি হাঁটে? ওরে বাবা, মাথা ঘুরছে। এই রে, সে কি? আর কি হচ্ছে? ভো করছে বাবা, কান দুটো ভো করছে। সর্বনাশ, মাথার পরে এবার আবার কান। ভালো করে বলুন, আর কি হচ্ছে মহারাজ? সব ঝিমঝিম করছে, হাত পা কেমন ঝিমঝিম করছে। মরেছে, হাতে পায়েও সার নেই। হ্যাঁ, শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে গোপালকে ফাঁসিয়ে দিতে পারি তাহলে বহুদিনের স্বাদ পূর্ণ হবে। আমি এখন কি করি? আমার কি বিপদ হলো? দেখি দেখি মহারাজের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? ফাজলামো বন্ধ করে মহারাজকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, মনে হচ্ছে মহারাজের সুখী শরীর এত ধকল নিতে পারেনি। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম। এই মন্ত্রীর মতো গুপি যন্তর থাকলে চাপ তো এমনি বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে আবার? এই গোপালের পাল্লায় পড়েই তো মহারাজ একেবারে গোল্লায় গেলেন। তাহলে যত দোষ সেটা এখন এই নন্দ ঘোষের। হ্যাঁ, আর মহারাজ আপনাকেও বলি, আপনিই বা কোন আক্কেলে গোপালের কথা একেবারে নেচে উঠলেন? মরেছে, আবার নাচানাচি করলাম কোথায়? তবে নয় তো কি, গোপাল আর চাষিদের কথা শুনেই তো আপনি মাঠ ঘাট দেখতে ছুটলেন। সত্যি তো, একটু শরীরের কথা তো ভাববেন।
না না, আরে শরীরটা তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ যে কি সব হয়ে গেল। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। এখনকার মতো আমি সামলে দিচ্ছি, তবে তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। আর সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে তবে কি রাজবৈদ্য? দেখবেন মহারাজ যেন আবার ওই রোদ্দুরে বেরিয়ে হাঁটাহাঁটি ছোটাছুটি না করেন। কিন্তু আমি না করলে প্রজাদের খবর রাখবে কি? কেন আমি থাকতে আপনি কেন গায়ে গতরে খেটে কাজ করবেন? তুমি আছো মানে? এসব করার জন্য তো আমি আছি। আমায় বলতেন, 2-4টে মোহর দিতেন, আমি সামলে দিতাম। সেটাই বলুন মন্ত্রী মশাই, এই তালে কিছু টাকা হাতাই। তোমরা কিছু ভেবো না, একটু বিশ্রাম নিলেই না আমি একেবারে চাঙ্গা হয়ে যাব। দয়া করে তাই নিন মহারাজ। এই তো মহারাজ, আবার আপনাকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। এই মাঝে মধ্যে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। নিন না, নিন, যত খুশি নিন। আমি না হয় এদিকটা সামলে দেব। হাতের কাছে যা পাবো গুটিয়ে নেব। সুস্থ শরীর আর সুস্থ মন দুটোরই খুব প্রয়োজন মহারাজ। আপনি শুধু বসে থাকুন, বেশি চাপ নিয়ে নিজের রক্তের চাপ আর বাড়াবেন না মহারাজ। তাই বললে কি হয়? প্রজাদের সমস্যার কথা শুনে মহারাজ কি আর চুপ করে বসে থাকতে পারেন? সত্যিই তো, কিন্তু আবার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও? সমস্যার কি আর শেষ আছে মহারাজ? গণনা করলেই কত সমস্যা একেবারে পিল পিল করে বেরিয়ে আসবে। থাক, তোমাকে আর কেঁচো খুঁড়ে কেউটে না মানে সমস্যা বের করতে হবে না। খোঁড়াখুড়ির কি দরকার? সমস্যা থাকলে সে নিজেই হেঁটে হেঁটে চলে আসবে। মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। ব্যাস, নাও এবার সামলাও। কেন কেন তোমাদের আবার কি হলো? আমার গরু চুরি হয়ে গেছে মহারাজ। এখন প্রায় এরকম চুরি হচ্ছে মহারাজ। আমরা যতই সাবধান হই, চুরি ঠিক হবেই। লজ্জায় মরি শেষে কিনা গরু চুরি। তাহলে কি ভাবছেন মহারাজ? কি ভাবি বলো তো? না মানে একবার চোখের দেখা দেখলে মন্দ হতো না। ঠিক বলেছ, ব্যবস্থাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেটা তো দেখা যায়। না না না, আমি নিজে ভোলার গোয়ালে গিয়ে দেখব। ব্যাস, হয়ে গেল। আবার মহারাজের প্রাণ একেবারে নেচে উঠল। কই দেখি কোথা থেকে রোজ রোজ গরু চুরি হচ্ছে। তারপর চলো একেবারে গরু খোঁজান খুঁজি, চত্ব সব। আসুন আসুন মহারাজ, আসুন, একটু দেখে দেখে আসুন। না না, চারিদিকে তো শুধু গোবর, এ আর দেখার কি আছে? গোয়ালে গোবর থাকবে না তো কি মণিমুক্ত ছড়িয়ে থাকবে? এদের পাল্লায় পড়ে আমার হয়েছে যত জ্বালা। ব্যবস্থা তো সব ঠিকই দেখছি, কিন্তু তবুও একটা একটা করে ওই গরু চুরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা কড়া করে পাহারার ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছ। আমি আজ থেকেই রাজ্যের গোয়াল ঘরে ঘরে পাহারা চালু করার কথা ঘোষণা করছি। দেখবেন মহারাজ, সামলে সামলে। ও বাবা রে, ওই বাবা, ও মনে হচ্ছে কোমরটা গেল রে। ও বাবা রে, ওই বাবা, ও কি যন্ত্র।
যন্ত্রণা, না না না, কোমরটা, উনি বাবা, কিছুতেই সোজা করতে পারছি না। পুই পুই করে বললাম, তবু আপনি কেন আমার কথা শোনেন না? একেই বলে ডালার ওপরে যন্ত্রণা। আপনি এবার প্রজাদের গোয়ালে গোয়ালে ঘুরবেন? আপনি বলুন, ওখানে যাবার কি দরকার ছিল মহারাজ? আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে আপনার কি? না 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 না, এবার সত্যি সত্যি মনে হচ্ছে কাজটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও মা! যখন তখন যাত্রার কথায় লম্পঝম্প করা এবার বন্ধ করুন। কিন্তু মহারাজ যদি প্রজাদের দুঃখের কথা না শোনে, না দেখে, তাহলে দেখবে কে? ওরে বাবা, এখন এখন আমি না পারছি দেখতে, আর না পাচ্ছি শুনতে। ওরে বাবা, কি কি ব্যথা! তাহলেই বুঝুন মহারাজ, আপনি এখানে ব্যথায় কাতরাচ্ছেন আর গোপালের কোনো সহানুভূতিই নেই। সত্যি গোপাল, তোমার না কোনো সময় জ্ঞান নেই। আমি এখানে ব্যথায় মরছি, আর তুমি কি না জ্ঞান দিচ্ছ? মনে হচ্ছে মন্ত্রী ফুট কেটে মহারাজের মাথাটাকে কুটকুটে করে দিয়েছে। যাও গোপাল, যাও, এখন এখান থেকে বের হও দেখি, আর কোনোদিনও এই রাজসভায় আসবে না। আপনি যেমন বলবেন মহারাজ। যাক, এই তালে একটা কাজের কাজ হয়েছে। এই যে গোপাল দাদা, আমরা আবার এলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার আবার কি? এবার আবার কি হবে? আগেরটাই তো মিটলো না। মহারাজ তো আমাদের সমস্যার কোনো সমাধানই করলেন না। আমরা তো এখনো সেই জলের জন্য হা পিত্তেশ করে বসে আছি। এবার যে কিছু একটা না করলেই নয়। আর কি কোনো উপায় নেই গোপাল দাদা? জল তো বিভিন্ন ভাবেই আনা যায়। না মানে এই পুকুর বা খাল কেটে, না হলে পাশের রাজ্য থেকে টেনে এনে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু সমস্যা হলো যে মহারাজের অনুমতি ছাড়া তো এসব কোনোটাই সম্ভব নয়। সেই অনুমতি তো তোমাকেই জোগাড় করে দিতে হবে। সেগুড়ে বালি। সে আবার কি? আমি তো রাজসভাতেই যেতে পারবো না। মহারাজ আমাকে রাজসভায় যেতে বারণ করেছেন। না না না, তুমি আমাদের ভরসা গোপাল দাদা, কিছু একটা করো। কিছু একটা তোমাকে করতেই হবে, না হলে যে আমরা মাঠে মারা যাব। বেশ, তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি। লাগলে তুক, না লাগলে তাক। হ্যালো আখে নিরঞ্জন, বল বেটা, কি তোমার সমস্যা? আপনি কে বাবা? আমাকে চিনতে পারছো না? আমি যে ত্রিকালদর্শী বাবা, একেবারে হিমালয় থেকে আসছি। হিমালয় হোক আর জমালয়, এখানে আবার তোমার কি কাজ? কাজ আমি করব না তো কি তুমি করবে খেপা? কিন্তু কাজ করতে গিয়েই তো আমার যা তা অবস্থা হয়েছে বাবা। অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে। তোমার সমস্যাটা কি? কোন সমস্যাটা বলবো বলুন তো বাবা? চাষিদের সমস্যা, গোয়ালাদের সমস্যা, ময়রাদের সমস্যা, কোনটা ছেড়ে কোনটা বলি বাবা? নিজের চোখে দেখতে গিয়েই তো মহারাজের এই সমস্যা হলো। তাহলে চোখে দেখে নয়, কানে শুনেই সমস্যার সমাধান করুন। এটা কিন্তু বাবা দারুণ বলেছেন। এবার থেকে আমি তাহলে কানে শুনেই বিচার করব। আর আপনাকে অন্ধকারে রেখে আমিও কাজের কাজ করব। এই যে নগদ নগদ খাজনাগুলো ছাড়ো দেখি। কি বলছেন মন্ত্রী মশাই? চাষবাসের যা অবস্থা, তাতে খাবো কি আর দেবই বা কি? এবারের মতন আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই। না না, তোমাদের ছেড়ে দিলে আমার চলবে কি করে? আমাদের কথাটা একবার ভাবুন মন্ত্রী মশাই। হ্যালো করি মাখো তেল, আমি কি তোমাদের পর? আমরা ধনে প্রাণে মারা যাব মন্ত্রী মশাই। মহারাজের কাছ থেকে শুধু নেবে, কিছুই দেবে না, তাই আবার হয় নাকি? ভালোয় ভালোয় বের করো, না হলে গায়ের জোরে আদায় করতে হবে। না
না, এভাবে চলতে পারে না। এইভাবে চললে তো না খেতে পেয়েই মারা যাব। মহারাজ আর আগের মতো নেই, আমাদের কোনো অনুরোধই তো শুনছেন না। তাহলে এখন কি করবে ভাবছো? কি আর করব, ভয়ে ভয়ে ওই শুকিয়ে মরে যাব আর কি। আমাদের কি আর ভালো দিন আসবে? মহারাজ আমাদের দিকে আর মুখ তুলে চাইলেন না, মনে হচ্ছে ওই মন্ত্রীমশাই মহারাজকে ভুলভাল বোঝাচ্ছেন। তাহলে মন্ত্রী মশাইকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই করতে হবে। সে কি আর আমরা পারি? বেশ, তাহলে মহারাজের চোখ খোলার দায়িত্বটাও এবার আমাকেই নিতে হবে। তাহলে তবে তোমাদেরও একটা কাজ করতে হবে। খবর কি মন্ত্রী, রাজ্যে এখন সবাই ঠিকঠাক আছে তো? আসল খবরটা বললে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে, তাই ব্যাপারটা বেমালুম চেপে যেতে হবে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো? না, মানে সবাই ঠিক আছে মহারাজ। না 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 না, কিচ্ছু ঠিক নেই, পুরোটাই বেঠিক হয়ে গেছে। তার মানে প্রজারা তো সব দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে কি? এই এই এসব কি শুনছি মন্ত্রী? না মানে হ্যাঁ মানে ও বুঝতে পেরেছি, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি বলে রাগে অভিমানে প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে খাজনার নামে মন্ত্রী মশাইয়ের জুলুমবাজি রয়েছে। না না না, কানে শুনে বিচার করতে গিয়ে আমি ভুল করেছি মনে হচ্ছে। মহারাজ, আপনি তো জানেন মানুষের দুটো কান, ভালো কান আর খারাপ কান। হ্যাঁ হ্যাঁ তাই তো। আপনি খারাপ কান দিয়েই শুনলেন। কিন্তু এখন কি হবে বাবা? মানে প্রজারা না থাকলে রাজা হয়ে কি হবে? ও গোপালটাকেও তাড়িয়ে দিলাম, এখন এখন কে যে আমায় উদ্ধার করবে? শুধু গোপাল কেন, সবাই ফিরে আসবে। গোপাল তুমি? কানে শুনতে বলেছিলাম যাতে আপনার চোখ খোলে মহারাজ। এখন আপনার চোখ খুলেছে, তাই গোপালও ফিরে এসেছে আর প্রজারাও ফিরে আসছে। আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে, এবার থেকে আমি নিজের চোখে দেখেই সিদ্ধান্ত নেব। তাতে আপনার হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু প্রজারা যে সুখে থাকবে মহারাজ। ব্যাটা টেকো এবারেও ঠিক মহারাজকে কায়দা করে নিল। তবে তোমার কপালে দুঃখ আছে মন্ত্রী, তুমি প্রজাদের সঙ্গে খাল কেটে জল নিয়ে আসবে আর ভোলার গোয়াল ঘরটা পরিষ্কার করবে। সবই মহারাজের ইচ্ছে, যা হয় তা ভালোই হয়। আচ্ছা দেখি তো কে বলতে পারে গণিতের 4টে মূল ধাপ কি কি? আমি বলবো আমি। না না আমি বলবো, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, পুটি তুই বল। গণিতের 4টে মূল ধাপ হলো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। বাহ, একদম ঠিক। আমরা আগের দিন যোগ করা শিখেছি, কি তাই তো? হ্যাঁ পণ্ডিত মশাই। আর আজ আমি তোমাদের সবাইকে বিয়োগ করা শেখাবো। সেটা আবার কি জিনিস? বিয়োগ মানে বাদ দেওয়া। কি বাদ দেওয়া পণ্ডিত মশাই? যে কোনো কিছু, যেমন ধর ন্যাপলার কাছে 4টে কমলা লেবু ছিল, ন্যাপলা পুটিকে তার থেকে 2টো কমলা লেবু দিয়ে দিল, তাহলে ন্যাপলার কাছে কটা কমলা লেবু থাকবে? 4টে ছিল, তার থেকে 2টো দিয়ে দিল, তার মানে আমি বলবো পণ্ডিত মশাই? হ্যাঁ বল দেখি। আমার কাছে 4টে কমলা লেবুই থাকবে। কিভাবে? কারণ আমি তো পুটিকে একটাও কমলা লেবু দেব না পণ্ডিত মশাই। কি বদমাশ ছেলেপুলে! হে ভগবান, এদের আমি কিভাবে পড়াবো, কিভাবে পড়াশোনা শেখাবো? এই যে বলি, এই যে ওঠো, কি গো ঘুম থেকে ওঠো গো, এই ওঠো না, ওঠো। দূর দূর, এই লোকটাই যে কত ঘুমোতে পারে তা ভগবানই জানেন। ওই
কি হলো? আমি আমি ভিজে গেলাম কেন? এই ঘরের ভেতর জল বন্যা হলো নাকি? এখন তো শুধু বন্যা দেখেছো, বিছানা থেকে উঠে রাজসভায় না গেলে এবার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ভূমিকম্প হবে, এই বলে দিলাম। দূর দূর, এই রোজ রোজ রাজসভায় যেতে আর ভালো লাগে না। সেই একঘেয়েমি বকম বকম বকর বকর বকম বকম বকর বকর। সভাসদ না পায়রা, সেটাই গুলিয়ে ফেলি। রাজসভায় না গেলে কিভাবে সংসার চলবে শুনি? তোমার কি জমিদারি আছে নাকি? কেন, আছে তো 2.5 বিঘা জমি। সেটাও তো বিয়েতে আমার বাবা তোমাকে দিয়েছিল, কিন্তু সে জমিতে আজ অব্দি ধান সবজি তো দূরের কথা, কোনোদিন একটা দুব্ব ঘাসও গজালো না। আমার কপালটাই খারাপ। কি দেখেছে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে। কি করব বলো, চাষের জন্য তো জমিতে লাঙল দিতে হবে, তার জন্য আবার লোক ভাড়া করার খরচ লাগবে। এমনিতেই সংসারের এত খরচ। তোমার দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না। আমার বাবার দেওয়া জমিটা ওরকমই ফেলে রাখো, ফেলে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি কি করা যায়। উফ, পণ্ডিত মশাই, আজ আমাদের একটা গল্প বলুন না, সেই তো কখন থেকে পড়াশোনাই করছি। হ্যাঁ পণ্ডিত মশাই, গল্প শুনবো, আমরা গল্প শুনবো। ও, গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। আজ তোদের গুপ্তধনের গল্প বলবো। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। এক প্রত্যন্ত গ্রামে পাঁচকুড়ি নামের একজন গরিব চাষি ছিল। সেই চাষির পরিবারে চাষি ছাড়া চাষির স্ত্রী আর চাষির 2 ছেলে আর 1 মেয়ে ছিল। বাহ, আমার বাবা তো চাষ করে, আমরাও 2 ভাই 1 বোন। পরপর 2 বছর তেমন বৃষ্টি না হওয়ায় চাষের কাজও ভালো হয়নি। গ্রামের সব চাষিরা ভীষণ অর্থকষ্টে ভুগছে। এমন সময় একদিন ওই পাঁচকড়ি তার চাষ জমিতে মাটি খুঁড়তে গিয়ে একটা পিতলের ঘড়া পায়। সেই ঘড়ার ভিতরে ছিল ভর্তি মোহর। সেই গুপ্তধন পাওয়ার পর ওই চাষির অর্থকষ্ট আর থাকে না। সেই গরিব চাষি রাতারাতি রাজা হয়ে গেল, আর তার সমস্ত অর্থকষ্ট চলে গেল। এটা তো একজন চাষির কথা বললেন, আর গ্রামের বাকি চাষিদের কি হলো? ওই পাঁচকড়ি রাজা তার গ্রামের বাকি চাষিদেরকেও তার পাওয়া গুপ্তধনের থেকে কিছু কিছু মোহর দিল, তাদেরও দুঃখ কষ্ট থাকলো না। তারপর থেকে প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দেখলেই রাজা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিত। উফ, আমার বাবাও যদি এরকম গুপ্তধন পায় তাহলে আমার বাবারও কষ্ট থাকবে না। হি হি হি। কি হলো, আজ মন্ত্রী আসেনি কেন? মহারাজ দেখুন, আজ আমি ঘুম থেকে দেরি করে উঠেও রাজসভায় পৌঁছে গেছি, কিন্তু আমাদের মন্ত্রী মশাই এখনো পৌঁছয়নি। সেটাই তো দেখছি, আজ তো আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। গিন্নি, রাজসভায় চললাম। আচ্ছা এসো। ওহ বাবা রে বাবা, আজকে রাজসভায় খুব দেরি হয়ে গেছে। ওমা, এ কি? তুমি আজ এরকম ছেঁড়া ফোড়া পোশাক পরে রাজসভায় যাচ্ছ কেন? এটা মহারাজের মন গলানোর জন্যে আমার নতুন কায়দা। তুমি বুঝবে না। চাপ বাবা। এই এতক্ষণে সময় হলো মন্ত্রী মশাইয়ের রাজসভায় আসার। তোমার মতো সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকলে তো চলে না। আমার সারাদিনে অনেক কাজ থাকে। কাজের ঠেলায় তো মনে হচ্ছে আজকাল অন্ধকার দেখছো, যে একটা ছেঁড়া ধুতি পরেই রাজসভায় চলে এসেছো। কি আর করব বলুন মহারাজ, অর্থ কষ্ট চলছে, সংসারের খরচ, গিন্নির আবদার, আর পারছি না মহারাজ। যদি আপনি কিছু টাকা পয়সা দেন তাহলে একটা নতুন ধুতি কিনে পরতে পারি। আপনার আবার কিসের অর্থ কষ্ট মন্ত্রী মশাই? রাজসভার সব সভাসদদের মধ্যে সবচেয়ে বেশি বেতন তো আপনি পান। হ্যাঁ, তা যা বলেছ গোপাল। মন্ত্রীর হাতে 7 রাজার গুপ্তধন হিরে মানি খেলেও মন্ত্রীর অর্থ কষ্ট কমবে না। মহারাজ, যদি টাকা পয়সা দিতেই হয় আমাকে দিন। ওর অবস্থাটা একবার দেখুন। এই মাসের বেতন পাই, আগের মাসের ধার মেটাই। ওই শুরু হলো ন্যাকামো। গোপাল, তুমি রাজসভা ছেড়ে যাত্রা দলে নাম লেখাও, কাজে দেবে।
যেই দেখলে আমি মহারাজের কাছে টাকা চাইছি অমনি তোমাকে দারিদ্র ছেয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে কুটকাচারি বন্ধ করো তো, সারাক্ষণ আর এসব ভালো লাগে না। গুনি গুনি আরেকবারটি মুড়ি দিয়ে যাও না। সারা দিন তো আর কোনো কাজকর্ম নেই, শুধু মুড়ি খাও আর ভুঁড়ি বানাও। উহ, এই, এই দেখো গিন্নি, এই ছোট্ট জীবনের তো মাত্র দুটো উদ্দেশ্য, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। সারা জীবন শুধু খাই 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 করেই মরলে, কিন্তু কি করে যে ভালো মন্দ খাবার জোগাড় হবে সেদিকে তোমার খেয়াল নেই গো। সকালে কত করে বললাম একটু চাষ জমিটার দিকে খেয়াল দাও গো, খেয়াল দাও। কে কার কথা শোনে? আরে বাবা, সকালে বললাম তো দেখছি। বলি এটা কি জাদু নাকি, মুখ দিয়ে গিলি গিলি হকাস ফকাস ছু বললাম আর জমিতে চাষ হয়ে গেল। দাদু দাদু আমরা চলে এসেছি। বাহ, এই তো তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম রে। দাদু আজ কিন্তু আমাদেরকে গল্প বলতেই হবে। না না, রোজ আমি তোদের গল্প বলি, আজ তোরা আমাকে গল্প শোনাবি। আমরা তোমাকে গল্প শোনাবো? হ্যাঁ, কি আছে, যে কোনো গল্প যেটা তোরা জানিস কিন্তু আমি জানি না। কি গল্প বলি বলো তো? আরে এই পুটি, দাদুকেও ওই গুপ্তধনের গল্পটা শুনিয়ে দে না। আরে বাস, গুপ্তধন। হ্যাঁ দাদু, এক গ্রামে একজন গরিব চাষি ছিল। বহুদিন বৃষ্টি না হওয়ায় বাহ, তোরাও তো বেশ ভালো ভালো গল্প জানিস। এবার থেকে আমিও তোদের কাছে গল্প শুনবো। আচ্ছা দাদু, আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তো প্রজা দরদি, তাহলে উনিও কি গুপ্তধন পেয়ে রাজা হয়েছেন? না না, উনি হলেন বংশ পরম্পরায় কৃষ্ণনগরের রাজা। তবে তোরা যদি চাস তাহলে এই গুপ্তধনের গল্পটা কিছুটা হলে সত্যিও হতে পারে। হ্যাঁ, কিভাবে গো দাদু? তাহলে তার জন্য তোদের একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? কথাটা মনে থাকে যেন। হ্যাঁ দাদু, মনে থাকবে। মন্ত্রীমশাই, কালকে কিন্তু ওই ছেঁড়া ধুতি পরে এসে নাটকটা ভালোই করলেন। কি আর করব বলো সেনাপতি, আমার বাড়িতে তো আর কুবেরের ধন নেই যে রোজ রোজ নতুন নতুন পোশাক পরে আসব। আমার যেরকম আয় সেরকমই ব্যয় করতে হয়। তা ঠিক আছে, কিন্তু আপনার মহারাজের কাছে ওরকম ভাবে টাকা পয়সা চাওয়াটা উচিত হয়নি। হ্যাঁ শোনো, আমার টাকা পয়সার ওপর লোভ নেই, তাই চেয়েছি। যদি লোভ থাকতো তাহলে চুপি সারে রাজ সিন্ধুক থেকে হাত সাফাই করে নিতাম। বাহ বাহ বাহ, এ তো দেখছি বেড়াল বলছে মাছ খাই না। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনাকে কিভাবে জব্দ করা যায় সেই উপায় আমার ভালো মতন জানা আছে। মন্ত্রী মশাই, একবার এদিকে শুনুন না। কেন, তোমার আবার আমাকে কি দরকার? আমি আপনার ভালোর জন্যই ডাকছি, একবার আমার কথাটা শুনুন। হ্যাঁ, কি বলবে বলো। আস্তে আস্তে, জানাজানি হয়ে গেলেই মুশকিল। কি বলতে চাইছো সেটা খোলসা করে বলো তো। শুনুন, রাজসভায় আসার সময় দেখলাম আপনার বাড়ির সামনে বটা ঘটা আর ভগবান ঘুরঘুর করছে। বারবার আপনার বাড়ির দিকে তাকাচ্ছে আর চোখ ফিরিয়ে নিচ্ছে। তারপর আমাকে দেখতে পেয়েই ওরা আপনার বাড়ির সামনে থেকে সরে পড়ে। হ্যাঁ, সে কি? আমার বাড়ির সামনে ওদের কি দরকার? না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। আচ্ছা গোপাল, তুমি আমায় এই কথাটা জানিয়ে বেশ ভালো করেছো। আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে। ইকো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? বাড়ির সামনে আজকাল দিনে দুপুরে অকারণে লোকজন ঘুরঘুর করছে,
তোমাকে সাবধানে থাকতে হবে। আরে বাবা, কে ঘুরঘুর করছে সেটা তো বলবে। সেটা তোমার জন্য কাজ নেই, যাও রান্নাঘরে যাও, ভালো মন্দ কিছু রান্না করো। এই তো তোরা চলে এসেছিস। দাদু, এবার বলো কি করতে হবে? শোন, তোরা এই পুরনো বাক্সটা আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়ির এক কোণে চুপি চুপি রেখে আসবি। এই বাক্সে কি আছে দাদু? গুপ্তধনের সংকেত আছে। তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার কি আছে? তোমার কাছেই রাখো না। বেশি কথা বাড়াস না, যেটা বললাম সেটা কর। আর হ্যাঁ, এনে এই কাগজটা মন্ত্রী মশাইয়ের জানলা দিয়ে ঘরের ভিতর ফেলে আসবি। আচ্ছা দাদু, ঠিক আছে। সাবধানে আর চুপি চুপি কাজটা করতে হবে, কিন্তু জানাজানি হয়ে গেলেই মুশকিল। কে কে কে? কি গো, কি হলো? আমিও তো সেটা জিজ্ঞেস করছি, কি হলো? ঘরে এই মোড়ানো কাগজটা কে ফেললো? আপনার বাড়িতে যে গুপ্তধনের সংকেত আছে সেটা আমার চাই, আর যদি সেটা না পাই তাহলে আপনি ইহলোকে থাকবেন না। হি হা 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 হা। কি তোমার কাছে গুপ্তধনের সংকেত আছে? সেটা আমায় আগে বলনি তো। কবে থেকে বলছি একটা সীতাহার গড়িয়ে দাও, তার বেলা তো একটা রাখাতো না। হ্যাঁ দূর বাবা, আমি নিজেই জানি না। সত্যি করে বলো বলছি, গুপ্তধনের সংকেত কোথায় লুকিয়ে রেখেছো? আরে আমি সত্যিই জানি না গো। তাহলে কি এমনি এমনি হুমকির চিঠি এলো? সেটাই তো ভাবছি, কারণ ছাড়া তো আমাকে হুমকির চিঠি পাঠাবে না। আমার বাড়িতে কোথাও না কোথাও নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্যে ওরা এই চিঠিটা পাঠিয়েছে। আমি এই ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, তুমি অন্য ঘরে খোঁজো। পেয়েছি গিন্নি, পেয়েছি, একবার এদিকে দেখে যাও। ও মা গো, কি আছে এতে? সেটাই তো দেখছি। এটা তো একটা মানচিত্রের নকশা বলে মনে হচ্ছে, আর নকশার এইখানেই আছে গুপ্তধন। ও মা গো, গুপ্তধন! আমার আমার সীতাহার, কানপাশা, ঝুমকো, কানের দুল চাই। হবে হবে গিন্নি, সব হবে। আগে আমায় এই মানচিত্র অনুযায়ী গুপ্তধনের জায়গাটা খুঁজে বের করতে হবে। দাদু, কালকে কাজটা করে দিয়েছি, এবার বলো গুপ্তধন কি পাওয়া যাবে? এটা তো একটা ফুটো করি, গুপ্তধন কোথায়? এটাই গুপ্তধন। এ কি, মানচিত্র অনুযায়ী তো গুপ্তধন গোপালের জমিতে রয়েছে। এখন যদি আমি খোঁড়াখুঁড়ি শুরু করি তাহলে লোকজন জেনে যাবে। এখন বাড়ি যাই, তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোদাল নিয়ে চলে আসব। কি ব্যাপার, মন্ত্রী কোথায়? মহারাজ, মন্ত্রীমশাই আজকেও গড় হাজির। দেখুন মহারাজ, দেখুন, মন্ত্রী মশাই আজ এখনো এলো না, আর আমি দেরি করে এলে আমাকে কত কিছু বলেন। মন্ত্রীর এরকম পরপর দুদিন রাজসভায় না আসাটা বেশ চিন্তার বিষয়। উনি আবার শারীরিক অসুস্থ হতে পারে। না না, দেখুন দেখুন, নিশ্চয়ই বাড়ি বসে গোপনে কোনো না কোনো চক্রান্ত করছে। যাই হোক মহারাজ, আমারও কালকে ছুটি লাগবে। কেন, তুমি আবার কালকে কোথায় যাবে? কোথাও যাব না মহারাজ, বাড়িতেই থাকবো।
আসলে অনেক দিন ধরে আমার একটা ফাঁকা জমি পড়ে আছে। সেই জমি চাষযোগ্য করে তোলার জন্য একটা ফুটো কড়ির বিনিময়ে একজন ঠিকে মজুরকে রেখেছি। আর সেই মজুর আবার রাতের বেলা ছাড়া কাজ করে না, তাই সারা রাত জেগে মজুরের কাজ দেখে তারপর কালকে সারা দিন ঘুমোবো। এমন কোনো আহাম্মক আমাদের রাজ্যে আছে নাকি যে একটা ফুটো কড়ির বিনিময়ে তোমার ফাঁকা জমি চাষযোগ্য করে দেবে? বিশ্বাস না হলে আপনি আজ রাতে আমার বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজ রাতে তাহলে তোমার বাড়িতেই যেতে হচ্ছে দেখছি। কি মন্ত্রীমশাই তো আমার বাড়ির ওদিক থেকেই আসছে, তার মানে বোধহয় টোপ কিলেছে। কি মন্ত্রীমশাই, আজকে রাজসভায় এলেন না? না মানে আমার একটু কাজ ছিল গোপাল। ওহো, আমি ভাবলাম আপনার বোধহয় শরীর খারাপ। যাই হোক, আমি চললাম, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ গোপাল, এসো। তুমি তো জানো না, আজ রাতেই তোমার জমিতে লুকানো গুপ্তধন আমার হাতে আসবে। হ্যাঁ, গিন্নি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আজ রাতের মধ্যেই তোমার বাবার দেওয়া 2.5 বিঘা জমি চাষযোগ্য হয়ে যাবে। বাহ, তার মানে এতদিনে তোমার সুমতি হলো? হ্যাঁ, তা কাকে মজুর রাখলে? তোমার বুদ্ধির জবাব নেই। হ্যাঁ, আসুন আসুন মহারাজ, আসুন। কি গোপাল, তোমার ওই আহাম্মক মজুর কোথায় যে তোমার পুরো জমি একটা ফুটো কড়ির বিনিময়ে চাষ করে দেবে? একটু সবুর করুন মহারাজ। এতদিন জানতেন সবুরে মেওয়া ফলে, এবার দেখবেন সবুরে ধান ফলবে। আপনি শুধু আমার সাথে আসুন, আর আস্তে আস্তে কথা বলবেন, নইলেই মুশকিল। এ যে আমাদের মন্ত্রী। হ্যাঁ, এবার চুপচাপ মজাটা দেখে যান। মানচিত্র তো বলছে এখানেই গুপ্তধন আছে, কিন্তু গুপ্তধন কোথায়? না, এদিকটা একবার খুঁড়ে দেখি। উফ, কি জ্বালাতন! গুপ্তধনটা কোথায়? না, ওই দিকটা একবার খুঁড়ে দেখি। না, কোথাও কিছু নেই, কিন্তু ওটা কি? চলুন মহারাজ, এবার আমরা ওদিকে যাই। হ্যাঁ, এটা তো একটা ফুটো কড়ি মাত্র। দেখলেন মহারাজ, আমার মজুর কিরকম একটা ফুটো কড়ির বিনিময়ে আমার পুরো জমিটা খুঁড়ে চাষযোগ্য করে দিল। মন্ত্রী, আমি অনেক আহাম্মক দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। হ্যাঁ, তার মানে আমাকে ঠকানো হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি গুপ্তধনের লোভে আমার ফাঁকা পড়ে থাকা জমিটা চাষযোগ্য করে দিলেন, তাও আবার একটা ফুটো কড়ির বিনিময়ে। এই পুরো পরিকল্পনাটাই আমার। সাবাস সাবাস গোপাল, সাবাস! তোমার বুদ্ধির জবাব নেই। এই নাও গোপাল, তোমার বুদ্ধির পুরস্কার। এই টাকা দিয়ে তুমি তোমার জমিতে বীজ ধান বসাও। ধন্যবাদ মহারাজ। গোপাল, আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় এভাবে বোকা বানালে কেন? একটা ফুটো কড়ি তো পেয়েছেন, ধরে নিন ওটাই আপনার কাছে গুপ্তধন। নিন
মন্ত্রী মশাই, একটু জল খেয়ে নিন, সারা রাত অনেক খেটেছেন। নিকুচি করেছে জলে। আরে ও মন্ত্রী মশাই, যাচ্ছেন কোথায়? আরেকটা ফুটো করে দিচ্ছি, আমার জমিতে বীজ ধান বসিয়ে দেবেন। ও মন্ত্রী মশাই, শুনুন শুনুন, এরকম রাগ করে চলে যাবেন না। যা বললাম স্বর্ণকার মশাই, খুব ভালো দেখে একটা হার গড়িয়ে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, কালকের মধ্যেই আমি হার গড়িয়ে নিয়ে আসবো। সোনার হাড় গড়াতে দিচ্ছ, তা কার জন্যে? এ রাজ্যে সব থেকে বুদ্ধিমান মানুষটির জন্যে আমার বড় ইচ্ছে নিজের হাতে তাকে আমি পুরস্কৃত করি। তা তোমার বিবেচনায় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তিটি কে? কি আবার, গোপাল? আচ্ছা, গোপাল ছাড়া আর কাউকে কি তুমি চেনো না? চিনবো না কেন? তবে আমার মনে হয় গোপালই হচ্ছে এ রাজ্যে সব থেকে বুদ্ধিমান লোক। সে তুমি গোপালকে অত্যধিক স্নেহ করো তাই, তবে একটু খোঁজ খবর করলেই হয়তো দেখা যাবে গোপালের থেকেও বুদ্ধিমান লোক এ রাজ্যে আছে। তাহলে তাকে খুঁজে বের করার চেষ্টা করুন। সে তো করতেই হবে। গোপাল গোপাল করে এ রাজ্যে সকলে যা নাচানাচি করতে শুরু করেছে, তাতে হয়তো একদিন ও আমার মাথাতেই চড়ে বসবে। না 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 না, এটা কখনোই হতে দেওয়া যায় না। আপনার মতিগতি না বোঝা ভার। গোপালের কাছ থেকে বিপদে আপদে আপনি এত সাহায্য পান, অথচ তাকে বুদ্ধিমান বলে স্বীকার করতে আপনার যত বাধা। হ্যাঁ, স্বীকার করতে বাধা নেই, তবে ওর অহংকারকে মেনে নিতেই আমার যত আপত্তি। তাহলে কাল থেকেই তাকে খুঁজতে লেগে পড়ুন। আপনার বিচারে যে বুদ্ধিমান বলে প্রমাণিত হবে তাকেই না হয় আমি সোনার হার পুরস্কার দেব। গোপাল যে বুদ্ধিমান লোক সেটা আমিও জানি রানী, তবে সোনাকে যেমন কষ্টি পাথরে ঘষে যাচাই করে নিতে হয়, তেমনি আমিও ওকে বারে বারে যাচাই করে নিতে চাই। শোনো, তোমাদের রানীমার বড় ইচ্ছে যে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকটিকে একটা সোনার হার উপহার দেন। ও বাবা, সোনার হার! আহা, কি সুসংবাদ! অত নেচে লাভ নেই মন্ত্রীমশাই, পুরস্কার তো পাবে গোপাল, আর আমাদের পড়বে কপাল। না 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 না, এবারে অত সহজে আর সেটি হবে না। তোমাদের মধ্যে প্রত্যেককেই বুদ্ধির পরীক্ষা দিতে হবে, আর আমার বিচারে পরীক্ষায় যে শ্রেষ্ঠ হবে সেই পাবে সেরা বুদ্ধিমানের পুরস্কার, সোনার হার। ব্যাপার গোপাল, এতক্ষণে রাজসভায় পা দেওয়ার সময় হলো তোমার? আসলে আমার পা দুটো একটু আস্তে চলে কিনা, তাই রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। এই ফাঁকে মহারাজকে একটু গোপালের বিরুদ্ধে তাতিয়ে দিতে হবে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের সাহসটা একবার দেখেছেন? দেরি করে আসার পরও আপনার প্রশ্ন নিয়ে কেমন রসিকতা করলো। আগে হাস্যরস বিতরণ করাই তো আমার কাজ মন্ত্রী মশাই। চুপ কর গোপাল, সব সময় তোমার এই স্থূল রসিকতা আর ভালো লাগে না। ঠিক আছে, কাল থেকে না হয় সূক্ষ্ম রসিকতাই করব, তবে সেটা যে সূচের মতো গায়ে বেঁধে সহ্য করতে পারবেন তো? এই বাচালের কথা বাদ দিন মহারাজ, যা বলছিলেন বলুন। বলুন কিভাবে আমাদের বুদ্ধির পরীক্ষা দিতে হবে। ও বাবা, বুদ্ধির পরীক্ষা? সে তো অভিনব ব্যাপার। আর সেই পরীক্ষায় তুমি হারবে গোপাল। আমি না হয় হারবো, তবে আপনি জিততে পারবেন তো? যদি জেতেন তাহলে কথা দিচ্ছি এই কৃষ্ণনগরের ঘরে ঘরে আমি ভোলা ময়রা রসগোল্লা পৌঁছে দেব। এই বাঘ বিতণ্ডা থামিয়ে যা বলছি তা সকলে মন দিয়ে শোনো। এই কৃষ্ণনগরের সব থেকে বুদ্ধিমান কে সেটা প্রত্যেককে কাগজে লিখে এনে আমার কাছে জমা দিতে হবে। কাগজে লিখে আনতে হবে? হ্যাঁ, কেউ যদি নিজেকেই বুদ্ধিমান মনে করে সেটাও কাগজে লিখতে হবে, আর যদি অন্য কাউকে বুদ্ধিমান মনে করে তাহলে সেটাও লিখতে হবে। হ্যাঁ, তবে একটা কথা, কেন বুদ্ধিমান সেটাও ওই লেখার মধ্যে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। বাবা, এ তো খুব হজবজ ব্যাপার। বাহ,
সেরা বুদ্ধিমানের পুরস্কার পাবে, আর সেটা একটু হজবজ হবে না? যাও যাও, সকলে এখন বাড়ি চলে যাও দেখি। ভেবে চিন্তে মন দিয়ে লিখে কাল আমাকে জমা দেবে। কি গোপাল, মুখ শুকিয়ে গেল তো? এই বয়সেও আপনার চোখের কি জ্যোতি মন্ত্রী মশাই! আমার শুকনো মুখটা কত সহজে আপনার নজরে ধরা পড়লো। রোজ ছোট মাছখান বুঝি, হ্যাঁ? ভালো ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কি ব্যাপার? ঘরে ঢুকতে না ঢুকতে হাঁক ডাক করে পাড়া মাথায় করে তুললে কেন? দারুণ খবর আছে গিন্নি, দারুণ খবর আছে। আমি এবার কৃষ্ণনগরের শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার পেতে চলেছি। সে কি গো, এ তো খুব ভালো খবর। তা কি পুরস্কার পাবে? সোনার হার। সোনার হার? আচ্ছা, এটা কি বুদ্ধির পুরস্কার গো? ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? কেন কেন এ কথা বলছো কেন? না, আড়ালে আবডালে সকলেই তো বলে যে তোমার মাথাটা নাকি শুধুই শয়তানি বুদ্ধিতে ভরা। চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। যাও, নিজের কাজে যাও। দিল, ঘরে পা দিতে না দিতেই মাথাটা গরম করে দিল। না না, এখন মাথা গরম করলে চলবে না, এখন বেশ গুছিয়ে লেখাটা লিখতে হবে। কি গো, পাখার বাতাস করাটা হঠাৎ বন্ধ করে দিলে কেন গো? আরে বাবা, আমার হাতটা কি যন্ত্র নাকি? সারাদিনই তো সংসারের জন্য খেটেই চলেছি। আমার তো আর শখ আহ্লাদ কিচ্ছুটি নেই। বুঝলে গিন্নি, কদিনের মধ্যেই দেখবে তোমার গলায় কেমন সোনার হার দুলছে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে কালই শ্যাকটার কাছে চলো। শ্যাকরার কাছে যেতে হবে না গো, সোনার হার মহারাজ দেবেন। কেন 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 মহারাজ দেবেন কেন? কারণ আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক, তাই। ও বাবা, কি সুখবর গো! তাহলে আরেকটু ভাত দাও, আজকে রান্নাটা বেশ জমিয়ে করেছো, বুঝলে? লেখাটা যা হলো না, যাকে বলে 100-এ 100। এই লেখা পড়ে আমাকে শ্রেষ্ঠ বুদ্ধিমানের পুরস্কার না দিয়ে মহারাজ আর যাবেন কোথায়? হ্যাঁ, হ্যাঁ গো, রাজসভায় যাচ্ছ? হ্যাঁ, কারণ আজই তো আমার বুদ্ধির পরীক্ষা দেবার দিন। ভালো করে পরীক্ষা দিও কিন্তু। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, সোনার হার আমি পাবোই পাবো। দুকা 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 দুকা। তা গোপাল, কি লিখলে? কিরকম লিখেছি জানি না, তবে মনে হয় আপনার থেকে ভালো। ঠিক আছে, সময় এলেই দেখা যাবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বসো বসো, তা সকলে লিখে এনেছো তো? হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো খুব ভেবে চিন্তে লিখে এনেছি। আশা করি আমার লেখা আপনার পছন্দ হবে। সভাকবি, তুমি আগে পড়ো তোমার লেখা। আমি আমার মনের ভাব কবিতার মাধ্যমে বর্ণনা করব। আচ্ছা, তাই করো। পূর্ব হোক বা পশ্চিম, যার বুদ্ধির জুড়ি মেলা ভার, সে আর কেউ নয় আমাদেরই গোপাল ভাঁড়। বুদ্ধি তার থেমে থাকে না, স্থলে হোক বা জলে, সব সমস্যার সমাধান করে ছলে বলে কৌশলে। থাক থাক, বোঝা হয়ে গেছে, আর পড়তে হবে না, তুমি বসতে পারো। রাজ পণ্ডিত, কি হলো, বসে রইলে কেন? উঠে আর কি হবে মহারাজ, আপনি তো এক্ষুনি বসিয়ে দেবেন। কেন বসিয়ে দেবো কেন? ওই যে আমার বিবেচনা অনুযায়ী সভাকবির মতো আমিও যে লিখে এনেছি, গোপালই হচ্ছে সেরা বুদ্ধিমান। ও সেনাপতি, সারা রাত ভেবে ভেবেও আমি কিছু লিখে উঠতে পারিনি মহারাজ। অপদার্থ, রাজ জ্যোতিষী।
আমার বিবেচনা অনুযায়ী মহারাজই হচ্ছেন এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, কারণ তিনি আমাদের মহারাজ। আর কিছু লিখেছ কি? না মহারাজ, কারণ শাস্ত্রে বলেছে অল্প কথাই শ্রেয়। আমি এবার বসি মহারাজ। এবার তাহলে আমি পড়ি মহারাজ। পড়ো পড়ো। উফ, যা একটা লেখা লিখে নিচ্ছি না, লেখার ছত্রে ছত্রে শুধু তেল আর তেল। মহারাজ শুনেই পা হরকাবে। আমার মনে হয় এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান আর বিবেচক লোক হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় মহারাজ। ব্যাস, তৈল মর্দন শুরু হয়ে গেল। কারণ হিসেবে কি লিখেছ মন্ত্রী? হ্যাঁ, এই তো পড়ছি মহারাজ। তিনি শুধু বুদ্ধি দিয়ে সর্বদা শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করেন। তিনি যে কত কি করেন, এই করেন ওই করেন, আর যা করেন তা সবই ওই বুদ্ধির জোরে। ব্যাস, আমার আর কিছু বলার নেই। বাহ বাহ বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তা গোপাল, এবার তো তোমার পালা। আসলে কাল থেকে আমার গলায় বড্ড ব্যথা হয়েছে, তাই অনুগ্রহ করে যদি কেউ আমার লেখাটা পড়ে দেন। ঠিক আছে, মন্ত্রী পড়ে দিচ্ছে। অমন্ত্রী, গোপালের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করো দেখি। শুনলে মনে হবে নিজের ঢাক নিজে পেটাচ্ছি, কিন্তু যা বলছি তা সত্যি। আমি মনে করি আমি হচ্ছি এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোক। শুধু বুদ্ধির জোরে সামান্য এক নাপিত থেকে আমি আজ রাজসভার এই জায়গায় পৌঁছেছি। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। আসলে মহারাজের মাথায় তো বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। চুপ! কি বললে? আমার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? আমি আবার বললাম কখন? আমি তো শুধু পড়ছি, লিখেছে তো গোপাল। হ্যাঁ, তাও তো বটে। ঠিক আছে ঠিক আছে, বাকিটা পড়ো। তাই সমস্যায় পড়লেই মহারাজ আমার শরণাপন্ন হন, আর তখন আমাকেই মুশকিল আসান হয়ে তার পাশে দাঁড়াতে হয়, কারণ আমি হচ্ছি বুদ্ধিমান। শুধু বুদ্ধি নয়, গোপালের সাহসও আছে বলতে হবে। ঠিক আছে, কাল আমি ঘোষণা করব কে পাচ্ছে বুদ্ধিমানের পুরস্কার। আজ তাহলে সভা এখানেই শেষ হল। তুমি মনে হয় এবার গেলে গোপাল? আমি চলে গেলে আপনার যদি সুবিধে হয় তাহলে আমার কোনো অসুবিধে নেই মন্ত্রী মশাই। তবে এত তেল ঢেলেছেন না, দেখবেন ওই তেলে পা হড়কে নিজেই না আবার আছাড় খান। ভাবতে পারো রানী, ভাবতে পারো, রাজসভা ভর্তি লোকের সামনে গোপাল বলে দিল যে মাথায় নাকি বুদ্ধি শুদ্ধি বলতে তেমন কিছুই নেই। ও মা, গোপাল এই কথা বলেছে বুঝি? বলেছে মানে আরো বলেছে যে আমি যখনই বিপদে পড়ি সেই নাকি আমাকে উদ্ধার করে। ভুল তো কিছু বলেনি, যা সত্যি তাই বলেছে। তবে ওকে আমি ছাড়বো না। এক ঘর লোকের সামনে আমাকে হেনস্থা করার জন্য শাস্তি ওকে পেতেই হবে। ও মা, ও কি তাহলে পুরস্কার পাবে না? পাবে না কেন? নিশ্চয়ই পাবে। সোনার হারের থেকেও অনেক দামি পুরস্কার পাবে। তবে এমন পুরস্কার সেটা না পারবে গিলতে আর না পারবে ওগরাতে। মানে? কাল রাজসভা এলেই দেখতে পাবে। গো, আকাশে তো খুব মেঘ জমেছে গো। তুমি কি এর মধ্যেই রাজসভায় চললে নাকি? বারে যাব না, আজ তো মহারাজ ঘোষণা করবেন এই রাজ্যের সব থেকে বুদ্ধিমান লোকের নাম, আর তারপরেই তো পুরস্কার। না না, তাহলে যাও। বলছি, এই সোনার হার বলে কথা, তবে মনে করে ছাতাটা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে হবে না। আমি চলি গো গিন্নি। হ্যাঁ, এসো এসো এসো। দুকা 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 দুকা।
এটা আবার কি? লাল ভেলভেটে ঢাকা, তাই যায় না বোঝা, দেখতে পেলে বুঝতে হতো সোজা। আজ তোমাদের মহারানী এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান মানুষটিকে পুরস্কার দেবেন, আর ওই হচ্ছে সেই পুরস্কার। ওটা কি মহারাজ? একটু ধৈর্য ধরো, এক্ষুনি দেখতে পাবে। হ্যাঁ, আমি অনেক বিবেচনা করে স্থির করলাম যে গোপালই হচ্ছে এ রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, তাই ওই পাবে ওই পুরস্কার। এ বাবা, এ তো নিজের ঢালা তেলে নিজেই পাহাড় খেলাম। রক্ষী, পাত্রের ওপর থেকে কাপড়টা সরাও। হ্যাঁ, গামলা। গোপালের অনেক বুদ্ধি তো, আর সেই বুদ্ধি দিয়ে ও আমাকে বিপদে আপদে রক্ষা করে, আর তাই সেই বুদ্ধি ধরে রাখতে আমি এই গামলাই উপহার দিলাম। কি গোপাল, পছন্দ হয়েছে তো? কিন্তু সোনার হার? সোনার হারের থেকেও এটা অনেক দামি। তবে হ্যাঁ, এই উপহারের যথাযথ ব্যবহার করে উপহারের মর্যাদা যদি রাখতে পারো, তাহলেই সোনার হার তুমি পাবে গোপাল। রানীমা, এই ছিল আপনার মনে? আমি শুধু পুরস্কার দেব বলেছিলাম, বাকি যা হয়েছে সবই তোমাদের মহারাজের ইচ্ছে অনুযায়ী। মহারাজ, এত বড় গামলা আমি রাখবো কোথায়? করব কি? কেন গোপাল, এতে করে রোজ ভাত রাঁধবে? তোমার যা জ্বালার মতো পেট, এক গামলা ভাত শুরুত করে পেটের ভেতর চলে যাবে। তবে একটা কথা, ব্যবহার না করে যেখানে সেখানে ফেলে রাখলে কিন্তু কঠিন শাস্তি পাবে। বুঝতে পেরেছি, বোকা বলেছি বলে বড্ড লেগেছে। ঠিক আছে, সময় এলে আমিও এর উত্তর দেব। তাহলে একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিন, তাতে চাপিয়েই না হয় বাড়ি নিয়ে যাই। দিদা, ও দিদা, কোথায় গেলে গো? দেখো না, দাদু কত বড় একটা গামলা এনেছে, দেখে যাও। হি বাবা, এই রাক্ষসে গামলা কোত্থেকে পেলে? মহারাজ দিয়েছেন সব থেকে বুদ্ধিমানের পুরস্কার। এটা পুরস্কার না তিরস্কার? হায় হায় হায়, এই এত বড় গামলা আমি রাখবো কোথায়? হায় 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 হায়। দিদা, কেঁদো না, তেমন হলে উঠোনে একটা চালা বানিয়ে দেব। এখন সকলে ধরাধরি করে গামলাটাকে নামা দেখি। যা যা, সকলে বাড়ি যা, বেশি বৃষ্টি নামলে আবার ভিজে যাবি। আমাদের খেলা কিন্তু একটা দারুণ ব্যবস্থা হয়ে গেল দাদু। এটা আমাদের জাহাজ, আর আমরা রোজ এসে এই জাহাজে চাপবো, ঠিক আছে? বাবারে বাবা, সেই বিকেল থেকে শুরু হয়েছে, বৃষ্টি তো থামবার কোনো লক্ষণই নেই। দূর, রাত যত বাড়ছে বৃষ্টির দাপটও তত বাড়ছে যে গো। অনেক আগেই ঘোর বর্ষা এসে গেল বলে মনে হচ্ছে, সবকিছু আবার ভাসিয়ে না দেয়।
সারা রাত ধরে এত বৃষ্টি, বাবা বৃষ্টি আর বৃষ্টি। রাজবাড়ির একতলা অব্দি জল চলে এসেছে। জানি না প্রজারা কে কি অবস্থায় আছে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি খবর রক্ষী? এক রাতের বৃষ্টিতেই সারা কৃষ্ণনগর জলের তলায়। প্রাণ বাঁচাতে প্রজারা সব ওই ঘরের চালে উঠে বসে আছে। যাও যাও, তাদের সকলকে রাজবাড়িতে নিয়ে এসে থাকা খাওয়ার ব্যবস্থা করো। কি করে তাদের আনবো রানীমা? নদীর একদিকের বাঁধ ভেঙে গিয়ে জলে তোড়ে আমাদের সব নৌকা ভেসে গেছে। সর্বনাশ! তাহলে কি হবে? মহারাজ, মহারাজ! গোপালের গলা না? আপনার দেওয়াই গামলা যে এত তাড়াতাড়ি দরকারে লাগবে এটা কিন্তু ভাবিনি মহারাজ। গামলা নৌকায় চড়িয়ে প্রথমে বাচ্চাগুলোকে নিয়ে এলাম, এরপর সারা কৃষ্ণনগরের সকলকে একে একে নিয়ে আসবো রাজবাড়িতে। আপনি শুধু এদের ত্রাণের ব্যবস্থা করুন। দেখেছেন, বিপদের সময়তেও গোপালের বুদ্ধি দেখেছেন। আপনি ওকে জব্দ করতে যা উপহার দিয়েছিলেন সেটা আজ ওর বুদ্ধির জোরে কত বড় সাহায্যের জিনিস হয়ে উঠল। যাও যাও গোপাল, সকলকে একে একে নিয়ে এসো। মহারাজ, আপনার উপহারের যথাযথ ব্যবহার করে মর্যাদা রাখতে পেরেছি তো? আমাকে আর লজ্জা দিও না গোপাল। তুমি শুধু বুদ্ধিমানই নও, আমার সব বিপদের মুশকিল আসান। সোনার হার তুমিই পাবে। এখন সকলে বলো তো, বলো জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আজ মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। কি বলো মন্ত্রী? তাড়াতাড়ি পা চালিয়ে রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, না হলে বৃষ্টিতে ভিজে পুরো ভেজা দাঁড় কাক হয়ে যাব। সেই ভালো, চলো চলো চলো। সর্বনাশ! আরে আমার ঘরের চাল যে ফুটো অগিন্নি। অনেকবার বলেছি বর্ষা আসার আগে ঘরের চালখানা সারিয়ে নাও, সারিয়ে নাও। তখন তো কথা কানে ঢোকেনি। এবার বোঝো ঠালা। বাবা, তোড়ো তোড়ো তোড়ো। বৃষ্টি নামার আর সময় পেল না। ধর ধর। কি হলো মহারাজ, দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি চলুন। দেখো দেখো মন্ত্রী, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে কত আনন্দ নিয়ে খেলা করছে। ওদের দেখে আমারও ওদের সঙ্গে খেলা করতে ইচ্ছে করছে যে। ও বাচ্চারা, আমিও খেলবো তোমাদের সঙ্গে। এই আমাকেও খেলতে নাও না গো তোমাদের সঙ্গে। ওই দেখ, মহারাজও আমাদের সঙ্গে খেলবে বলছে। এই নিন মহারাজ, এই নিন। এই বৃষ্টির মধ্যে আপনি খেলা করবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল মহারাজ? অবশ্য হতেও পারে। শুনেছি বেশিক্ষণ ভেজা মাথায় থাকলে ঠান্ডা লেগে মাথার ঘিলু কাজ করা বন্ধ করে দেয়। আপনারও তাই হয়েছে বলে মনে হচ্ছে। কি? আমার মাথায় ঠান্ডা লেগে ঘিলু কাজ করা বন্ধ করে দিয়েছে? এত বড় কথা!
দাঁড়াও, এইবার দেখো মন্ত্রী, আমার মাথায় ঠান্ডা লাগার ফল। ওরে বাবা রে, আর বলবো না, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, আর বলবো না এমন কথা। না না না, সব কিচ্ছু শুনবো না। এই নাও। কি মজা, কি মজা, কি মজা! আজ যে করেই হোক মহারাজকে রাজি করিয়ে এই মাসের বেতনটা অগ্রিম চাইতেই হবে, না হলে আমাকে আর আমার গিন্নিকে বিছানার উপর ছাতা খুলে শুয়ে ঘুমোতে হবে। ওই দেখুন, গোপালও এসে গেছে। রোজ গোপাল রাজসভায় আসতে দেরি করে, কিন্তু আজ গোপালও রাজসভায় চলে এলো, কিন্তু মহারাজ এখনো এলেন না। আমি এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? আরে খেলা করতে গিয়ে হয়েছে গোপাল। রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে দেখলাম তোমার নাতি নাতনিরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলা করছে। আর ওদের দেখে আর খেলার লোভ আমি সামলাতে পারলাম না জি। আর মন্ত্রী মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? ওই মহারাজকে বারণ করতে গেছিলাম, শুনলেন না? কি মাত্রাই খেলাম, বুঝেছেন? এখনো সারা শরীর যন্ত্রণায় টনটন করছে। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই, ভিজে দাঁড় কাক। মহারাজ, ভিজে রাজপোশাক পরে বেশিক্ষণ থাকা উচিত নয়, এতে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক বলেছ রাজবৈদ্য, আমি বরং স্নান সেরে আসি। তাহলে আজকের মতন রাজসভা ছুটি? হ্যাঁ হ্যাঁ, আজ ছুটি। তোমরা যে যার মতো বাড়ি ফিরে যাও। কে গরম গরম খিচুড়ি খেয়ে জব্বর একটা ঘুম দাও। আরে বাবা, বর্ষাকাল এসে গেছে বলে কথা। বর্ষাকালে খিচুড়ি না খেলে জমে নাকি? কি বলো গোপাল? আগে সে তো বটেই, কিন্তু বাবারে বাবা, ছুটির নাম শুনেও গোপালের মুখ কিন্তু। হ্যাঁ, ছুটির নাম শুনেও আমার মুখে কিন্তু, কারণ আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। আর ঘরের চাল সারাবার পয়সা নেই তোমার কাছে, আর তাই তুমি আমার কাছে আবার অগ্রিম বেতন চেয়ে বসবে, তাই তো গোপাল? হ্যাঁ, আচ্ছা, আমার মনের কথা আপনি জানলেন কি করে মহারাজ? আবার নতুন কি? প্রত্যেকবারই বর্ষাকালে তুমি ঘরের চাল সারানোর নাম করে আমার কাছে অগ্রিম বেতন চাও। এই গোপাল, মহারাজ তো তোমাকে রোজ রোজ এত পুরস্কার দেন, বলি সেগুলো রাখো কোথায় শুনি? এ তো আচ্ছা জ্বালাতন, সবাই মনে করে আমি কত বড় লোক। এদিকে বাজারে চাল ডালের আগুন ছোঁয়া দাম, বলি সেগুলো কিনতে কি ট্যাকের করি খরচ হয় না? সেগুলো কি মুখ দেখে আসে নাকি? হ্যাঁ, গোপাল দেখছি খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। না 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 না, এত সহজে আমি গোপালকে অগ্রিম বেতন দেব না। একটু গোপালের পিছনে লেগেই দেখা যাক। না না গোপাল, সে তুমি যে অজুহাতি দাও, আমি তোমাকে এই মাসে অগ্রিম বেতন দিতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। এই নিন, এবার গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। আমি আজ মুগ ডালের খিচুড়ি করেছি, আর তার সাথে গরম গরম বেগুনি। তাড়াতাড়ি আসুন। আহ আহ, বাইরে বৃষ্টি আর পেটে খিচুড়ি, সঙ্গে সঙ্গে গরম বেগুনি। আহ, কি যেন স্বর্গ। সে কি, মহারাজ তোমাকে অগ্রিম বেতন দেবেন না বললেন? হ্যাঁ, তাই তো বললেন। এবার কি হবে গো? আমাদের ঘর বাড়ি যে জলে ভেসে যাবে গো।
এক কাজ করো গিন্নি, তুমি রান্না বান্না সেরে রান্নাঘরেই শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় শোবে শুনি? কেন, খাটের নিচে। কাল রাতে সবার কেমন ঘুম হলো শুনি? ওহ, দারুণ। হ্যাঁ মহারাজ, দারুণ ঘুম হয়েছে। গতকাল সারা রাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভালো ঘুম না হয় উপায় আছে নাকি? আর গোপাল, তোমার কেমন ঘুম হলো? আমার ফুটো ঘরের চাল দিয়ে জল পড়ছে জেনেও মহারাজ প্রশ্ন করলেন কেমন ঘুম হলো। আগে দারুণ ঘুম হয়েছে মহারাজ, সকালে ঘুমও ভেঙেছে দারুণ ভাবে। হ্যাঁ, সেটা কি রকম শুনি? আগে চোখ খুলে মুখ হা করলাম, ফুটো চাল থেকে বৃষ্টির জল সোজা আমার মুখে এসে পড়লো, ব্যাস বৃষ্টির জলেই কুলকুচি করে চোখ মুখ ধুয়ে নিলাম। বাবা, উড়ি বাবারি। বাবারে, কোথা থেকে বেরোচ্ছে? মহারাজ, এটা জুতোর দুর্গন্ধ। চামড়ার জুতো বেশিক্ষণ ভিজে থাকলে এরকম দুর্গন্ধ বেরোয়। বাপরে বাপ, গন্ধের চোটে নাক করেছি বন্ধ। কিন্তু প্রশ্নটা হলো, কার জুতো থেকে আসছে এই দুর্গন্ধ? কাল আমার চামড়ার জুতো জোড়া বৃষ্টির জলে ভিজেছে, এখনো পায়ে কেমন ভিজে ভিজে ঠেকছে। ঠিক করে শুকোয়নি। আর কারণ না, আমার জুতো থেকেই তো এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। না না, স্বয়ং মহারাজের জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই কিছুতেই মানা যায় না। যে করে হোক এই দোষ অন্য কারুর ঘাড়ে চাপাতে হবে। কিন্তু কিন্তু কার ঘাড়ে চাপায়, কার ঘাড়ে? হ্যাঁ, গোপাল। গোপালের পেছনে যখন লাগবো বলে ঠিক করেছি, তখন একটু ভালো করেই লাগে। গোপাল, হ্যাঁ, গোপালের জুতো থেকেই এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। বললেই হলো, আমি আমার জুতো জোড়া হাতে করে বয়ে এনেছি, জুতোতে এক ফোঁটা বৃষ্টির জল লাগতে দিইনি। আমার মনে হয় এই দুর্গন্ধ অন্য কারুর জুতো থেকে বেরোচ্ছে। নিজের দোষ ঢাকতে এখন লোকের নামে দোষ চাপানো হচ্ছে। মহারাজ, আপনি গতকাল বললেন না যে আপনি গোপালকে অগ্রিম বেতন দেবেন না? সেই আগে গোপাল জুতোয় করে দুর্গন্ধ বয়ে এনে রাজসভায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা গোপালের একটা চাল। ঠিক বলেছো মন্ত্রী। আই গোপাল, যাও, তোমার জুতো আর তুমি দুজনেই এবার বাড়ি যাও তো। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। বাবা, পুরো রাজসভাটাই একেবারে দুর্গন্ধে ভরে গেছে। ছি 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 ছি। গোপাল, রোদ উঠলে জুতো জোড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিও, না হলে গন্ধ যাবে না কিন্তু। শুকনো জুতো আর কি শোকাবো বিজ্ঞানী? যাক, দুর্গন্ধটা আগের থেকে একটু কমেছে বলে মনে হচ্ছে। তাই তো, দুর্গন্ধটা আর আগের মতন তো নেই। এখন দুর্গন্ধটা আগের থেকে অনেক কম। তার মানে মহারাজ, দুর্গন্ধটা আর কারুর জুতো থেকে নয়, আমাদের মহারাজের জুতো থেকে বেরোচ্ছে। আর তাই সেটা বুঝতে পেরে মহারাজ রাজসভা ছুটি দিয়ে চলে গেলেন। আর মহারাজ যাওয়ার সঙ্গে সঙ্গে জুতোর দুর্গন্ধও চলে গেল। কিন্তু মহারাজ তো শুধু চলে গেলেন না, যাওয়ার আগে দোষটা চাপিয়ে গেলেন আমার ঘাড়ে। এই গোপাল, যাও বাড়ি যাও। রানী, আপনার গা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। ইস! আরে না না, পা থেকে নয়। মানে এই ভেজা চামড়া জুতো থেকে। ওটাকে তাড়াতাড়ি বিদায় করুন, না হলে এই দুর্গন্ধের চোটে আমি অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ, আমি আর আমার জুতো দুজনেই বেরিয়ে যাচ্ছি। তবে রানী,
আবার কি হলো? আজ রাজসভায় না আমি গোপালকে আচ্ছা বোকা বানিয়েছি। আমার জুতো থেকে বেরোনো দুর্গন্ধের বদনাম আমি গোপালের ঘাড়ে দিয়ে দিয়েছি। কাল রাজসভায় আমি আবার এই জুতোটা পরেই যাব, আর আবার আমি গোপালের ঘাড়েই দোষ চাপাবো। গোপালের বাংলার পাঁচের মতো মুখখানা দেখতে আমার যে কি ভালোই লাগে না। যেটা আন্দাজ করেছি সেটাই সত্যি হলো দেখছি। ঠিক আছে মহারাজ, গোপাল ভাঁড়ও ছেড়ে দেবে না। এর বদলা না নিতে পারলে আমার নামও গোপাল ভাঁড় নয়। এই যে খুদের দল, বৃষ্টিতে ভিজে কি করছিস তোরা? আমরা কই মাছ ধরছি গোপাল দাদু। ওসব পরে করবি, আগে এদিকে আয়, কাজ আছে। বলো গোপাল দাদু, কি করতে হবে আমাদের? বেশি কিছু নয়, তোদের শুধু হয়ে যাবে গোপাল দাদু, আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। বেশ বেশ। গোপাল দাদু, তোমার কথা মতন কাজ হয়ে গেছে। তা কেমন কাজ করলি দেখি? এই দেখো গোপাল দাদু। এবার জমবে খেলা। কাল রাজসভায় মহারাজকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন গোপালকে নিয়ে মজা করা তো দূরের কথা, গোপালের নাম মুখে আনতে গেলেও মহারাজ 10 বার ভাববেন। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! ঘর থেকে সোনা দানা ছেড়ে একজোড়া জুতো চুরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গতকাল রাতে বাড়ি থেকে আমাদের সবার জুতো চুরি হয়ে গেছে। একেই বলে ভাগ্যের গুঁতো। সব ছেড়ে ছুড়ে শেষে কিনা চুরি হলো জুতো। আজ মহারাজ হবেন অবাক, উড়ে যাবে গাছে বসা কাক, গোপালের বুদ্ধির জোরে করবে চিচিং ফাঁক। লা 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 লা। কি গোপাল, তোমার পায়ে জুতো? তার মানে গতকাল রাতে তোমার বাড়ি থেকে জুতো চুরি হয়নি গোপাল? এই রাজ্যে এখনো এত বড় চোর জন্মায়নি যে গোপালের বাড়িতে ঢুকে চুরি করবে। তাই নাকি গোপাল? মানছি তোমার বুদ্ধির জোর আছে, তা বলে তুমি সব সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ কেমন করে হয়? ঠিক বলেছেন মহারাজ, গোপালের অহংকারে মাটিতে পা পড়ে না। ভাঁড় কোথাকার! আবার সেই বিশ্রী দুর্গন্ধ। এই গোপাল, এই বিশ্রী দুর্গন্ধ তোমার জুতো থেকেই বেরোচ্ছে।
যাও যাও যাও, জুতোটা বাইরে রেখে এসো। না না মহারাজ, আমার জুতো থেকে গন্ধ বেরোতেই পারে না। আজ রাজসভায় গোপাল আর মহারাজ ছাড়া কেউই তো জুতো পরে আসেনি। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল, এই দুর্গন্ধটা মহারাজের জুতো থেকে বেরোচ্ছে? কি তোমার এত বড় সাহস গোপাল? আমি তোমার এই মাসের বেতন কেটে নেব, এ আমি বলে দিলাম। না না, আমি তা বলতে চাইনি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। গোপালের মুখখানা শুকিয়ে একেবারে শুকনো আমের আটি হয়ে গেছে। গোপালকে আচ্ছা করে চমকে দিয়েছি। আসুন আসুন, মনে মনে যত খুশি হেসে নিন। এবার যে আপনাকে কাঁদতে হবে মহারাজ। হায় রে হায়, আমার সব শেষ হয়ে গেল। এই মাসের বেতন হাতে না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এসব এসব কি হচ্ছে গোপাল? গোপাল পাগল হয়ে গেছে মহারাজ। না 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 না, পাগল নয়, এ তো মৃগী রোগের লক্ষণ। রাজবৈদ্য, ও রাজবৈদ্য, কিছু একটা করো। আরে আরে আরে, গোপালকে শান্ত করো, না হলে আমার হাতখানা। ওরে বাবা, জুতোর দুর্গন্ধ মহারাজ, চামড়ার জুতোর দুর্গন্ধ শোকালে মৃগী রোগী শান্ত হয়ে যায়। তাহলে এক্ষুনি গোপালের পা থেকে জুতোটা খুলতে হবে। এই যা করা তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, ও বাবা, দাঁড়ান মহারাজ। এই এই এই, ওরে বাবা, ওহ কি শক্ত, কিছুতেই খুলছে না। ওহ ওহ, না না না, গোপালের জুতোয় কাজ হবে না। আমার জুতোই বিশ্রী দুর্গন্ধ হয়েছে, ওটা শুকলেই গোপাল শান্ত হবে। আরে বাবা, কি হলো? কথা কানে যাচ্ছে না। এতদিন আমার জুতো থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল, তাই তো জুতোটা আগে গোপালের নাকের কাছে নিয়ে ধরো। এ কাজ আরো তাড়াতাড়ি হবে। উফ বাবা, আরে তাড়াতাড়ি, ওরে বাবা রে। তার আর দরকার নেই মহারাজ, গোপাল সুস্থ হয়ে গেছে। নয় মহারাজ, হ্যাঁ, গোপালের কিছুই হয়নি মহারাজ। এ তো সত্যিটা আপনার মুখ থেকে বার করার জন্য একটা ছোট্ট অভিনয় ছিল মহারাজ। তার মানে দুর্গন্ধ গোপালের জুতো থেকে নয়, ওই মহারাজের জুতো থেকে বেরোচ্ছিল। আগে হ্যাঁ, আর গোপাল মিথ্যে অপবাদের বদলা নিল মহারাজের হাত কামড়ে দিয়ে। কথায় আছে না, কান ধরে টানলে মাথাও আসে, তাই বদলা নেওয়াও হলো, আর সত্যিটাও সবাই জেনে গেল। বলুন মহারাজ, কেমন দিলাম? না মানে, মানে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগতে যাব না। ওরে বাবা রে, ও আচ্ছা শিক্ষা হয়েছে আমার। আজ রাজসভায় আমি আর মহারাজ বাদে কেউ যাতে জুতো পরে না আসতে পারে, তাই গতকাল রাতে আপনাদের বাড়ি থেকে আপনাদের জুতো জোড়াগুলো আমি সরিয়েছি আমার নাতি নাতনিদের সাহায্যে। আপনারা আপনাদের জুতোগুলো আবার ফেরত পেয়ে যাবেন। উফ গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। আমি হার মানছি গোপাল, আচ্ছা শিক্ষা হলো আমার। এই নাও আগামী 2 মাসের অগ্রিম বেতন আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। যাও যাও, গিয়ে বাড়ির ফুটো চালটা সারিয়ে নাও। একেই বলে জুতো মেরে মোহর দান। চললাম মহারাজ। বাবা, ওরে বাবা রে, ও